আগামী ২১ জুন আবারও প্রধানমন্ত্রীর ভারত সফরে যাবার কথা রয়েছে। এবারের সফরে তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধের ওপর জোর দেওয়ার বিষয়ে অভিমত সংশ্লিষ্টদের। মোদী সরকারের তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের পরপরই ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মোদী শপথ গ্রহণের পর স্বল্প বিরতিতে এই সফর থেকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান যেমন আশা করা হচ্ছে, তেমনি ভারতের প্রতিরক্ষা খাতে $500 মিলিয়ন যে লাইন অফ ক্রেডিটের ব্যবহার, ভিসা সহজীকরণ সহ অন্যান্য বিষয়ের সমাধান সেই তালিকায় রয়েছে। পূর্ব নির্ধারিত দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে আগামী ২১ জুন দিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরকে বেশ গুরুত্বই দিয়ে দেখছে বাংলাদেশ। আমরা আলাপটা করতে চাই, আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আসলে দেখতে পাচ্ছি যে তিস্তা সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে যেই আলোচনাগুলোর প্রত্যাশা থাকে, এবার এটার পাশাপাশি যুক্ত হয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই, যে বর্তমান সময়ে ভারতের সাথে আমাদের ভিসার সহজীকরণটা নিয়ে একটা দাবি উঠেছে। অর্থাৎ ভিসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, জটিলতা তৈরি হচ্ছে এবং বলা হয় প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক আমাদের যতটাই গভীর, ভিসা পাওয়ার ক্ষেত্রে বোধহয় দূরত্ব ততটাই বেশি। মানে যে সফরটার আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী যাবেন ২১শে জুন, সেখানে আসলে ভিসার সহজীকরণের বিষয়টা কতটা গুরুত্ব দেওয়া উচিত, বা এ বিষয়ে আপনার কোনো অভিমত? আমার মনে হয় এটা খুব সহজেই, কিন্তু ওই যেই ভিড়টা বলা হচ্ছে বা যে প্রেশারটা, সেটা কিন্তু কমিয়ে আনা যায়। কমিয়ে আনার যায়, যেটা অনেক দেশই তাই করেছে। তারা লং টার্ম ভিসা দেয়। কিন্তু আমরা দেখছি যে এখানে একই ব্যক্তি যতবারই যাচ্ছে ততবারই তাকে ভিসা নিতে হচ্ছে, ততবারই তাকে ওই একই জিনিস করতে হচ্ছে, ওই একই পোর্টালে ঢুকতে হচ্ছে, এবং সে স্লট পাচ্ছে না, সেই নিয়ে বিরাট কি বলে সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু মাল্টিপল লং টার্ম যদি দেওয়া হয়, যেই ব্যক্তি একবার প্রথমবার না দিলেও একাধিকবার গেছে, তাকে কেন 10 বছরের মাল্টিপল লং টার্ম দেওয়া হবে না, সেটা একটা ব্যাপার। আরেকটা হলো যে যাদের প্রতিষ্ঠিত যারা ব্যক্তি আছেন, কি পাবলিক ইউনিভার্সিটিতে বা নামকরা যেসব প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেই থেকে ব্যবসায়ী মহল যারা আছেন, এমনকি মিডিয়া মহলও যারা আছেন, তাদের কেন মাল্টিপল, মানে এরকম তো মানে বেশ কতগুলো দেশের সাথেই, আমি যদি বিদেশি দেশের সাথে কত মানে উন্নয়ন দেশ, ডেভেলপ কান্ট্রিজের কথা বলি, তারা 5 বছর তো মিনিমাম 10 বছরও দেয়া শুরু করেছেন। তাতে যেটা হবে, যদি কেউ 10 বছরের পান, এবং যেহেতু বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব সাংঘাতিক বড় আকারই, সেখানে 10 বছর না পাওয়ার কোনো কারণ নেই। 10 বছরের মাল্টিপল ভিসা হলেই কিন্তু বিরাট অংশে আমি মনে করি সমাধান হয়ে যাবে। কিন্তু এই যে বারবার প্রক্রিয়ায় দেওয়া হচ্ছে, তারপরে যদি কনফারেন্সে গেলে তারা একরকম ভিসা নিতে হবে, আবার যদি হেলথে গেলে আরেক ভিসা নিতে হবে, আবার ট্যুরিজমে গেলে আরেক, তাতে যেটা হয়েছে যে একবারে হাজার লোকে ভিড়। কিন্তু এই ভিড়টা কেন করছে, অনেকেই হয়তো বলবে মানে এ থেকে হয়তো ইনকাম তৈরি হচ্ছে, কিন্তু ইনকামের চেয়ে যেটা সমস্যা হচ্ছে, যে যদি ত্বরান্বিত করা যায়, তাহলে কিন্তু বড় আকারে অন্য বিষয়ে কিন্তু ইনকাম বাড়তে পারে। আমার মনে হয় সেদিকে একটু নজর দিলে হয়তো এটার সমাধান খুব সহজেই করা যেতে পারে। চমৎকার। মানে যেহেতু প্রতি বছর তাদের হিসেবে বলা হচ্ছে যে 20 লাখ মানুষ বাংলাদেশ থেকে সেখানে যাচ্ছেন নানা কাজেই আপনি যেই পরামর্শগুলো দিলেন সেটা খুব দুর্দান্তভাবে কাজে আসবে, এটা যে কেউ বলবে। আরেকটি বিষয়, মানে ভারত বাংলাদেশের বৈঠক হবে, এটা শুনলে আসলে তিস্তা চুক্তির কথা মাথায় আসে। আপনি আসলে এবারে সফর এই সম্ভাবনা মানে কতটা দেখছেন? আমি এই প্রশ্নটা এই কারণে করছি যে এই মমতা ব্যানার্জির কারণে আসলে চুক্তিটা বারবার থেমে গিয়েছিল বলা হচ্ছে, এবং তিনি আবারও এসেছেন, প্রবল দাপটে এসেছেন, অনেক ভোট পেয়ে এসেছেন। আমরা কি আসলে চুক্তিটার দিকে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি? না, আমার মনে হয় যেই চুক্তিটা করা হয়েছিল 12 বছর আগে, সেই কাঠামোর মধ্যে আমার মনে হয় না কোনোভাবেই সম্ভাবনা আছে। কারণ মমতা ব্যানার্জির আপত্তি, অন্য কথায় পশ্চিমবঙ্গের আপত্তি। আমি মনে করি না মমতা ব্যানার্জির ব্যক্তিগত বিষয় এখানে। এখানে পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় থাকুক না কেন, সে যেহেতু তারা রাজনীতি করেন, স্বাভাবিকভাবে তাদের জনগণের দিকেই তারা তাকাবেন। যেহেতু শীতের মৌসুমে পানিটা থাকে না, সেই হিসাবে আমি মনে করি না
যে সেই ধরনের মানে ওই চুক্তিটা এবার হবে, বরং নতুনত্ব আসতে পারে। এই কারণে বলছি যে এই ভারতের নির্বাচনের সময় তাদের পররাষ্ট্র সচিব এসেছিল এবং পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তারা বাংলাদেশের যেই তিস্তা প্রকল্প যেটা আছে ওটা একেবারে বাংলাদেশেরই কিন্তু প্রকল্প, যেখানে বৃষ্টির মৌসুমে যে পানি যেহেতু অনেক বেশি আসে সেটাকে ধরে রাখার বিষয়, এবং যেই পরিকল্পনায় চীনও একটা ইন্টারেস্ট শো করেছে কোট আনকোট, আমি এটাও বলে রাখি এটা চীনের প্রজেক্ট না, এটা বাংলাদেশের প্রজেক্ট। সেই প্রজেক্টে ভারত এই প্রথমবার দেখা যাচ্ছে যে তারাও অংশগ্রহণ করতে চাচ্ছে। আমার মনে হয় সেখানে একটা নতুনত্ব আসতে পারে। যে অংশগ্রহণ কি এককভাবে করবেন সেটা আদৌ সম্ভব কিনা আমার মনে হয় না, তবে যৌথভাবে যেটা একটা বড় ধরনের ঘটনা হবে যদি চীন আর ভারত মিলে যদি কাজ করতে পারে। কারণ মনে রাখতে হবে যে এটা উন্নয়নের কাঠামো, এখানে নিরাপত্তার কোনো কাঠামো না, এবং সেই উন্নয়নের কাঠামো যদি তিস্তা প্রকল্প সেভাবে যদি বাস্তবায়ন হয় তাহলে ভারতও বেঁচে যাবে। কারণ এই যে প্রতি বছর এই বিষয়টাকে যে নিয়ে রেখে যে রাজনীতি করা হচ্ছে সেটা আর হবে না, এবং বাংলাদেশের তো বিশালভাবে দরকার। কারণ 20 মিলিয়নের মতন মানুষ, অনেকে বলে তার চেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় শীতের মৌসুমে। তো আমি মনে করি সেই জায়গায় একটা নতুনত্ব আসতে পারে। দেখা দরকার এটাকে কনসোর্শিয়ামের দিকে তারা চিন্তা করছে কিনা, বা যৌথভাবে যে বা তৃতীয় পক্ষ মিলে ট্রাইপার্টাইট হবে কিনা, না ভারত নিজেই যে 1 বিলিয়ন দরকার সে নিজেই দিতে রাজি কিনা। আমার মনে হয় এই ধরনের আলোচনা যদি হয় এবং সেখানে যদি কোনো মীমাংসা হয় এবং চুক্তি যদি হয় তাহলে আমি মনে করি যে নতুনত্ব হয়তো আসবে। পুরনোটা নিয়ে কোনোভাবেই সম্ভব না। খুব স্পষ্ট করে বলেন। সবশেষ ছোট করে আরেকটি বিষয় একটু নজরে আনবো। আপনার বহু বছর অমীমাংসিত যে ইস্যুগুলো নিয়ে আমরা বারবার কথা বলি ভারত বাংলাদেশের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে সীমান্ত হত্যা। আমরা আমাদের দিক থেকে বারবার উদ্বেগ জানিয়েছি, সমাধানটাও হয়নি। মানে নরেন্দ্র মোদীর এই মেয়াদের সংকটে সমাধানের সম্ভাবনা আসলে কতটা রয়েছে? আসলে সেখানেও কিন্তু সমাধানের পথ আছে, কিন্তু যদিও দুই দেশ নন লিথেল ওয়েপন্সের ব্যাপারে একমত হয়েছে, সেটা কার্যত আমরা এখনো দেখিনি। তবে মনে রাখতে হবে যে নন লেথাল ওয়েপন্সেও কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করতে পারে শারীরিকভাবে। আমার মনে হয় যেটার উপরে দেখা দরকার, যে উদাহরণটা ভারতেরই আছে, ভারতের সাথে চীনের বর্ডারে কিন্তু 96-তে একটা এগ্রিমেন্ট হয়েছিল যেখানে 2 কিলোমিটার দুই পাশে তারা কোনো অস্ত্র নিয়ে যাবে না, এবং কোনো এমনকি হান্টিং গানও নিতে পারবে না। সেরকম যদি একটা চুক্তি হয়, মনে রাখতে হবে যে যারা মারা যাচ্ছেন বাংলাদেশের দিক থেকে কেউ কিন্তু অস্ত্র হাতে নিয়ে মারা যাচ্ছে না। অন্য কথা, তারা কিন্তু আর্মড না। যদি আর্মড থাকে, যদি স্মাগলার সে যদি আর্ম থাকে, তাহলে তো আমার মনে হয় সেখানে স্বাভাবিকভাবে তারা অ্যাকশন নিতে পারে। কিন্তু এরা কিন্তু সবাই ডিসআর্মড। সেই জায়গায় কিন্তু একেবারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে যাচ্ছে, আনলফুল কিলিং হয়েছে। ভারতের যে নীতি আছে বা আইন আছে তাকে ধরেই কিন্তু এটা আনলফুল হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমার মনে হয় যদি নতুনত্ব আনতে পারে, যেটা ভারত আর চীন করেছে 96-তে, তাহলে আমি মনে করি যে এটারও একটা বড় সমাধান হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই বিশ্লেষণের জন্য। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ।